প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো এ সময়ে শিশুদের ঠান্ডা কাশি এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিয়াজ মোবারক, হেড অফ আইসোলেশন ইউনিট, ঢাকা শিশু হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো, এখন আর কেমন থাকি বলো। আপনাকে স্যার স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে করোনার মাঝেও আপনি, এই যে আমাদের করোনা কিন্তু শুনছি সেকেন্ড ওয়েভ অলরেডি ইউরোপে শুরু হয়ে গেছে, আমাদের দেশেও কিন্তু বাড়ছে, প্রতিদিন আক্রান্তের হারও বাড়ছে, মৃত্যু হারও অল্প অল্প করে বাড়ছে। তো এর মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমাকে একটু প্রথমে বলবেন যে আপনি তো স্যার শিশু হসপিটালে আইসোলেশন ইউনিটে হেড হিসেবে কাজ করছেন। তো আমরা প্রথম থেকেই জানি যে করোনাটা আক্রান্তের সংখ্যা, শিশুদের জটিলতা সংখ্যাটা কমে যায়। শিশুরা আক্রান্ত হচ্ছে কিন্তু জটিলতাটা কম হয়, কিন্তু তবুও আক্রান্ত হচ্ছে। তো এখন কি অবস্থা? এখন যেটা হচ্ছে যে আমরা শিশুদের অ্যাকচুয়ালি আক্রান্তের হার কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, আগের চাইতে কিন্তু শিশুদের আক্রান্ত হচ্ছে বেশি, এবং সাইন সিমটম নিয়ে অনেকে আসছে, মানে উপসর্গ নিয়ে, কিন্তু আমরা তাদেরকে করোনা ট্যাগ করছি না, অনেক সময় তাদেরকে করোনা পরীক্ষাও করছি না অনেক সময়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জটিলতাটা আগে যেমন কম ছিল, সেটা অ্যাজ এ হোল কিন্তু জটিলতাটা কম। আচ্ছা। আর আমাদের তো মৃত্যুর হার গতকালকে অনেক বেশি ছিল, এবং আমাদের রিসেন্টলি মৃত্যুর হার বেড়েছে, সংক্রমণের হারও বেড়েছে। কিন্তু তবু আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায়, ইউরোপের তুলনায় আমরা এখনো কিন্তু অনেক ভালো আছি করোনার ব্যাপারে আর কি। তবে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে আমাদের যে করোনার সাথে আমাদের যে সাধারণ শীতকালীন যে সিজন চেঞ্জের যে জ্বর, সর্দি, কাশি একসাথে মিলে, বা এমনি নিউমোনিয়া অন্য কারণে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে আমরা গুলিয়ে ফেলছি। কারণ হচ্ছে আমরা যারা শিশু চিকিৎসক, তাদের শিশুদের করোনা সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু একেবারেই কম। কারণ এটা সারা বিশ্বের শিশু চিকিৎসক বা চিকিৎসকদেরই কিন্তু করোনা সম্পর্কে অভিজ্ঞতা একেবারে কম। তো আমরা যেটা করছি সেটা হলো যে করোনাকে একটা মাথার মধ্যে রেখেই সবসময় একটা বাচ্চা আসছে, তখন আমরা প্রথমে জিজ্ঞেস করছি যে তোমার কি জ্বর, সর্দি, কাশি এগুলি হচ্ছে, ঠিক আছে, আমরা দেখব তোমাকে, কিন্তু প্রথমেই আমরা জিজ্ঞেস করছি যে তোমার বাসায় অন্যান্যদের অবস্থা কি, অন্যান্যদের কি জ্বর, সর্দি, কাশি হয়েছে বা হচ্ছে, বা এই ধরনের কিছু। কারণ করোনা আমাদের মাথায় কিন্তু চলে এসছে, কারণ করোনা একটা মানে একটা আমাদের অবসেশন, মানে আমাদের ওসিডির পেশেন্টদের যেরকম হয় যে সব সময় যে করোনা নিয়ে চিন্তা করে, সেই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ডাক্তারদের মধ্যে এবং মানুষের মধ্যে। সেটাই তো স্যার, এই যে এখন রোগী পাচ্ছেন কিন্তু জটিলতা কম হচ্ছে, এটা আমাদের জন্য একটা আশার বিষয়। করোনা শিশুরা আক্রান্ত হচ্ছে কিন্তু জটিলতাটা কম হচ্ছে, যেরকম বড়দের হচ্ছে। তো স্যার, এমনিতেই আমরা এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, অলরেডি কিন্তু ঠান্ডা কাশি পড়ে গেছে, তো একদম এই সময় যে শিশুদের ঠান্ডা কাশির সমস্যাগুলো দেখা যায়, কি ধরনের পেশেন্টগুলো আপনারা বেশি পান? আচ্ছা, আমরা যেটা পাচ্ছি যে সাধারণ জ্বর, সর্দি, কাশি, কিন্তু স্যার এই বিষয়ে কথা বলার আগে দর্শক ফোন নিয়ে নিচ্ছি। ওকে, সার্টেনলি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নীলফামারী জেলার ডিমলা থেকে বলছি, বাজিত। জি, প্রশ্নটি বলুন। প্রশ্নটি, আমার ছেলের বয়স 5 বছর। জি। কিন্তু আর প্রায় একটু সর্দি লেগেই থাকে, আর এমনি সর্দি যখন লাগে তখন নাক দিয়ে পানি পড়ে, জ্বর আর অন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, জ্বর থাকে না, না জ্বর থাকে না। আচ্ছা, আমি কি উত্তর করব? আচ্ছা আচ্ছা, আমি দর্শকের দিকে তাকিয়ে উত্তর করছি যে আসলে আমাদের এই 5 বছর বয়সের বাচ্চাদের বা আরো ছোটবেলা থেকে শুরু হয় এটা যত বড় হয় সেটা কমতে থাকে। একটা অ্যালার্জিক সর্দি কিন্তু আমাদের অনেক বাচ্চাদের মধ্যেই থাকে, যে সামান্য হেরফের হলেই এই অ্যালার্জিক সর্দি, বা আমরা অনেক সময় এটা অ্যাটোপিক সর্দি বলি আর কি। তো এই সর্দিটা কিন্তু সর্দি, ঠান্ডা, কাশি, হাঁচি, এইসব জিনিস কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায়।
এবং সেটা বোধ হয় আপনার মানে উপসর্গগুলি শুনে মনে হচ্ছে সেই ধরনের একটা সমস্যায় আপনি আপনার বাচ্চাকে নিয়ে ভুগছেন। আপনার উচিত মোটামুটিভাবে এটা নিয়ে খুব উদ্বিগ্ন না হয়ে একজন, যদি পারেন, আপনার নীলফামারীতে এখন যথেষ্ট সংখ্যক শিশু চিকিৎসক আছে এবং তারা যদি তাদের সাথে যদি যোগাযোগ করেন বা নীলফামারী হাসপাতালে যদি কোনো শিশু বিশেষজ্ঞ থাকে তার সাথে আলাপ করলে তারা আপনাকে খুব ভালো পরামর্শ দিতে পারবে। এবং আমার মনে হয় যে এই প্রাথমিকভাবে জ্বর যদি নাও থাকে, সর্দি কাশি কিংবা ঠান্ডার চিকিৎসা করে আমরা একটা লং টার্ম কিটোটিফেন নামে একটা ওষুধ দেই অথবা মন্টেলুকাস নামে একটা ওষুধ দেই, সেটা যদি অনেক দিন ধরে আপনার বাচ্চা খায় তাহলে অ্যালার্জিটা কন্ট্রোলে থাকবে। কারণ অ্যালার্জি তো একটা ইমিউন সিস্টেমের প্রবলেম এবং সেটা যে একেবারে আমরা তুলে ফেলতে পারবো আপনার বাচ্চার শরীর থেকে সেটা না, কিন্তু যেটা পারবো সেটা হলো যে আমরা কন্ট্রোলে, একটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং নিয়ন্ত্রণে রাখলে আপনার বাচ্চা যত ক্রমাগত বড় হতে থাকবে এই অ্যালার্জির সাথে বসবাস করাটা শিখতে থাকবে এবং একটা সময় দেখবেন যে অ্যালার্জিটা আপনার বাচ্চার জন্য কোনো অসুবিধা বা প্রবলেম হবে না। সবসময় জন্য একটা, যদি এক ডক্টরকে দেখিয়ে একটা ওষুধ যদি রাতে করে একটা খায় তাহলে হয়তো বা এটা কন্ট্রোলে থাকবে। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা স্যার। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? দর্শক, আপনার ফোনের লাইনটা ভেঙে ভেঙে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হচ্ছে। হ্যাঁ, আমার নাম সিরাজুল থেকে বলছি। জি, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স 3 বছর। আমার ছেলে রাত্রি প্রচন্ড শ্বাসকষ্ট হয়। আমি প্রেগনেন্ট সিরাপ খাওয়াচ্ছি, তারপর তাছাড়াও মন্টেলুকাস ট্যাবলেট খাওয়াচ্ছি, কিন্তু ওর শ্বাসকষ্টটা কমে না। মানে রাত্রে ঘুমের ভিতরে মানে শ্বাস নিতে পারে না, মানে এরকম বন্ধ আসে এরকম হয়। আচ্ছা, আমি এ ব্যাপারে একটু বলছি যে 3 বছর বয়স যখন, তো 3 বছর বয়সে অনেক শ্বাসকষ্ট, তো আপনার ছেলের যেটা প্রবলেম হতে পারে আমি যেটা দিয়ে বুঝলাম। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি ধন্যবাদ। তো সেটা হচ্ছে যে আপনার ছেলের আমরা চাইল্ডহুড অ্যাজমা বা শৈশবে যে আপনার কি বলে হাঁপানি হয়, সেই জিনিসটা অনেক বাচ্চার হয় এবং সেটা একটা ফ্যামিলি, একটা পারিবারিক একটা ইতিহাসও থাকে অনেক সময়। এবং এই চাইল্ডহুড অ্যাজমা আপনার বাচ্চার মানে উপসর্গ দেখে মনে হচ্ছে যে এই ধরনের একটা কিছু আপনার বাচ্চার আছে। এবং আপনি যদি মন্টেলুকাস খাওয়ান বা কিংবা কিটোটিফেন, আপনি যেটা বলছেন যে আপনি খাওয়াচ্ছেন, এই দুটো জিনিসের যে কোনো একটা জিনিসই, একটা হলো ম্যাশ সেল স্ট্যাবিলাইজার, যেটা কিটোটিফেন ম্যাশ সেলের যে স্ট্যাবিলিটি সেটা রক্ষা করে, আর মন্টেলুকাস হলো লিউকোট্রিয়েন ইনহিবিটর। এটা ইমিউনোলজিক্যাল খুব কঠিন একটা টার্ম। তো এই জিনিসগুলো, এই ওষুধগুলো, ড্রাগগুলো ফার্মাকোলজিক্যালি কাজ করে তখনই যখন কোনো অ্যাকিউট সিমটম, অর্থাৎ মানে তাৎক্ষণিক যদি কোনো রকম উপসর্গ না থাকে। কিন্তু আপনার বাচ্চার শোনা যাচ্ছে যে রাত্রিবেলা প্রতি রাত্রি শ্বাসকষ্ট হচ্ছে। এখন যেটা প্রয়োজন আপনার বাচ্চার, সেটা হলো এই শ্বাসকষ্টের জন্য একটা চিকিৎসা করা। সেই শ্বাসকষ্টের চিকিৎসার জন্য আমরা সাধারণত সালবিউটামল কিংবা ফ্লুটিকাসন এই ধরনের ওষুধ আমরা দেই এবং এটার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। বিশেষ করে একজন সাধারণ শিশু চিকিৎসকও এটা চিকিৎসা করতে পারবে এবং এইটা দিয়ে আপনার বাচ্চাকে কন্ট্রোলে নিয়ে এসে, কিছু খাবারের রেস্ট্রিকশন আছে, কাপড় চোপড় ধুলাবালি এগুলি নিয়েও কিছু রেস্ট্রিকশন আছে, এগুলি করে আপনার বাচ্চাকে একটা কন্ট্রোল সিচুয়েশনে নিয়ে এসে, নিয়ন্ত্রণিক সিচুয়েশনে নিয়ে এসে আপনার বাচ্চাকে তারপর মন্টেলুকাস কিংবা কিটোটিফেন এইসব জিনিসগুলি আপনার বাচ্চাকে অনেক দিনের জন্য, দীর্ঘদিনের জন্য দিতে হবে, যাতে আপনার বাচ্চার এই অ্যালার্জিক ফেনোমেনা কিংবা এই যে অ্যাটপিক ফেনোমেনা বা এই যে হাঁপানির যে উপসর্গগুলি সেগুলিকে কন্ট্রোলে রাখে। আচ্ছা, এই ক্ষেত্রে যে আমাদের সাথে আরেকজন দর্শক আছে, দর্শকের ফোনটা নিয়ে আমরা আরো আলোচনা করব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নমস্কার। জি নমস্কার। আমি ফরিদপুর মধুখালী থেকে বলছি। আচ্ছা, আমার বাচ্চার বয়স 29 দিন। তো ঠান্ডা, বুকেতে ঠান্ডা, অতিরিক্ত নিঃশ্বাস করে, ঠিক আছে। তো এমন অবস্থায় কি করতে পারি?
স্যার কোনো প্রশ্ন আচ্ছা, আছে? আমি কি প্রশ্নের উত্তর দেব? হ্যাঁ, প্রশ্ন আচ্ছা, ঠিক আছে দর্শকের কাছে? না, আমার আর কোনো ধন্যবাদ প্রশ্ন দর্শক নেই, আপনার প্রশ্নের জন্য। প্রশ্ন নেই। আমার মনে হয় যে 29 দিনের বাচ্চার ঠান্ডা, সেটা আপনাদেরকে আরেকটু সচেতনভাবে দেখতে হবে। 29 দিনের বাচ্চা কিন্তু অনেক ছোট, এবং এই 29 দিনের বাচ্চার ঠান্ডা কিন্তু ভিতরে তার নিউমোনিয়াও থাকতে পারে। কারণ 29 দিনের বাচ্চার কিন্তু ইমিউন সিস্টেম কিন্তু ওইভাবে তৈরি হয়নি যে অ্যালার্জিক ঠান্ডা হবে বা অ্যাটোপিক, এখনো কিন্তু পাকাপোক্ত ইমিউন সিস্টেম এখনো তার তৈরি হয়নি। এখনো কিন্তু মায়ের উপর ডিপেন্ডেন্ট, অনেকগুলি আইজিজি বা এসব জিনিস দিয়েই কিন্তু সে মোটামুটিভাবে জীবন চলছে। তো যেটা করতে হবে সেটা হলো যে আপনার প্রথমত একজন শিশু বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিয়ে দেখতে হবে যে এই ঠান্ডাটা কোনো খারাপ ঠান্ডা কিনা। অনেক সময় বাচ্চার ঠান্ডাটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, অথচ ভিতরে সিভিয়ার কনসোলিডেশন, বিগ একটা কনসোলিডেশন, নিউমোনিক কনসোলিডেশন হয়ে থাকে, এবং সেটা হয়ে গেলে আস্তে আস্তে বাচ্চা খারাপ হয়ে যায়। এবং আরেকটা জিনিস দেখতে হবে 29 দিনের বাচ্চার, যে এই আপনার ঠান্ডার সাথে আপনার বাচ্চার হার্ট, যেটা হৃৎপিণ্ডের মধ্যে কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, বিশেষ করে একটা ছিদ্র আছে কিনা। এই জিনিসগুলি থাকলে আপনার ঠান্ডা লাগার প্রবণতা কিংবা নিউমোনিয়া হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এই কারণে আপনাকে এখান থেকে আমি যদি 29 দিনের একটা বাচ্চার ট্রিটমেন্ট বা চিকিৎসা দেই না দেখে, তাহলে সেটা একদমই ঠিক হবে না। সেটা আপনার করতে হবে যে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং প্রয়োজন হলে একটা এক্সরে যদিও রেডিয়েশন পরে বাচ্চাদের যেটা ভালো মানে এর 500 এর নিচে কোনো এক্সরে করা ঠিক হবে না। একটা ভালো একটা এক্সরে জায়গা থেকে এক্সরে, একটা মডার্ন আধুনিক এক্সরে জায়গা থেকে এক্সরে করতে হবে, এবং দরকার পড়লে একটা ডপলার ইকোকার্ডিওগ্রাফি, যে বাচ্চাদের ডপলার ইকো, বাচ্চাদের হার্ট দেখে এমন একজন কি বলছে কার্ডিওলজিস্টের কাছ থেকে করে নিয়ে এগুলিকে এক্সক্লুড করতে হবে, এবং তারপর আপনার বাচ্চাকে উনি এমনিতে এখন উচিত হচ্ছে একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া। এমনিতে ফরিদপুর আছে, ফরিদপুরে কিন্তু মেডিকেল কলেজও আছে, ইচ্ছা করে ওখানে গিয়ে সবকিছুই সব ধরনের ট্রিটমেন্ট সে পাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি বাগেরহাট থেকে বলছি। জি, প্রশ্নটি বলুন। প্রশ্নটি হলো, আমার 6 মাসের একটা বাচ্চা, জি, একটা আমার ভেঙে যাচ্ছে দর্শক, কথাগুলো, আপনার কথাগুলো ভেঙে যাচ্ছে, আপনি কি আরেকবার বলবেন? টেলিভিশন থেকে সাউন্ডটা ছোট করে। আমার বাচ্চার বয়স 6 মাস। জি, তার 1 সপ্তাহ যাবত সর্দি, হালকা জ্বর, কাশি। আচ্ছা, এখন কি করবেন উনি? কি আচ্ছা, আমি কি ধন্যবাদ আপনাকে। আমি কি উত্তর করব? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমরা এই উত্তর বারবারই দিয়ে দিচ্ছি, অলরেডি পেয়েও গেছে মনে হয়। আচ্ছা, সেটা হলো যে আপনার বাচ্চার বয়স 6 মাস, হালকা জ্বর, সর্দি, কাশি, এটা কিন্তু এই সময় অনেকেরই হচ্ছে। এটা নিয়ে খুব ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি সিম্পল 6 মাসের বাচ্চাকে আমরা ওজন আনুপাতিক ওষুধ দেই, ধরেন প্যারাসিটামল সিরাপ, যেটা বাজারে ভালো কোম্পানির, সেটা আপনি কিনে নেবেন। কিনে নিয়ে আপনি সেটা ধরেন যদি 6 মাসের বাচ্চা 5 কেজি কিংবা 6 কেজি বা 7 কেজি যদি হয়, তাহলে আমরা 7 কেজির মতো হলে আমরা 1 চামচ করে দিতে পারবো বা 1.25 চামচ করে দিতে পারবো। এটা 4 থেকে 6 ঘন্টা পর পর হালকা জ্বরের জন্য। আর সামান্য সর্দি কাশির জন্য আমরা তাদেরকে একটুখানি সেট্রিজিন সিরাপ, সেট্রিজিন যেটা সিরাপ পাওয়া যায়, সেটা আধা চামচ আমরা খাইয়ে দিতে পারি রাতে। এভাবে আমরা দেখি যে কেমন হয়। আর আমাদের একটু অন্যান্য সাবধানতা অবলম্বন করতে হবে, তার যাতে কি বলে ধুলাবালি না লাগে, তারপর তার যাতে ঠান্ডা না লাগে, তাকে যাতে ওয়ার্ম রাখা হয় সুন্দর জায়গায় এবং ড্রাই প্লেসে যাতে রাখা হয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মায়ের বুকের দুধটা যাতে আপনি 6 মাসের বাচ্চাকে এনশিওর করেন, কারণ বুকের দুধের মাধ্যমে অনেক অনেক প্রতিরোধক প্রোটেকশন, যেমন অনেক অ্যান্টিবডি এবং অনেক রোগ প্রতিরোধক জিনিস কিন্তু আসে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার, যে মাকে যাতে আপনি সুস্থ রাখেন এবং মায়ের পুষ্টিটা যাতে ভালো হয় এবং বুকের দুধটা যাতে ইনাফ হয়, যথেষ্ট হয়। হ্যাঁ স্যার, আমরা আরো কিছু বিষয়ে কথা বলবো একটা বিরতির পর এসে। আচ্ছা, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই সময়ে শিশুদের ঠান্ডা কাশি এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিয়াজ মোবারক। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেক বিষয় আলাপ করেছি দর্শকের ফোনের মাধ্যমে। তো আমরা অনেকগুলো রোগ সম্পর্কে জেনেছি। আপনি কিছু পেশেন্ট বলছিল যে তার বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হয়, কিছু কেউ বলছে ঠান্ডা কাশির সমস্যা হয়। তা আমাকে একটু বলবেন যে আমরা জানি একটা অ্যাজমা, চাইল্ডহুড অ্যাজমা আছে, আবার অ্যালার্জিও আছে, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা বাচ্চাদের? হ্যাঁ, আসলে অ্যাজমা জিনিসটা কিন্তু অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত একটা জিনিস আর কি। হ্যাঁ, তো যাদের একটু অতিরিক্ত অ্যাজমা হয় বা অতিরিক্ত অ্যালার্জি হয় অ্যাজমাতে, সেটা অ্যাজমার প্যাথোফিজিওলজি যেটা, সেই জিনিসটা একটা ইমিউনোলজিক্যাল ফেনোমেনা আর কি, টোটালি আর কি। এটা এখনো কিন্তু আমরা 100% এই প্যাথোফিজিওলজি সম্পর্কে আমরা জানি না। তো আমরা যেটুকু জানি তাতে হয় যে আপনার বাচ্চাদের যে অ্যাজমাগুলি হয় বেশিরভাগই হয় হলো অ্যালার্জির রিলেটেড, এবং সেগুলো একটা সময়ের পরে সেগুলি কমে যায়। আচ্ছা, এটা আমরা চাইল্ডহুড অ্যাজমা বলে ট্যাগ করি, এবং একটা সময় পরে এই অ্যাজমাটা, চাইল্ডহুড অ্যাজমাটা অনেক বেশি কন্ট্রোলে চলে যায়। তবে একটা পার্সেন্টেজ অফ বাচ্চা যারা এটা কন্টিনিউ করে। আমরা এপিলেপসির ব্যাপারেও কিন্তু একই জিনিস, প্রায় 95% বাচ্চা কিন্তু এপিলেপসি কন্ট্রোলে চলে যায়, কিন্তু 5% বাচ্চা কিন্তু এপিলেপসি কন্ট্রোলে আসে না, এপিলেপসি চলতেই থাকে ইভেন ওষুধ দেওয়ার পরই। তেমনি অ্যাজমার ব্যাপারটাও তাই। আর এমনিতে যে ইনফেকশন রিলেটেড জ্বর, সর্দি, কাশি, সেগুলো হলো আপনার যেটা হয় সেটা হলো যে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন ফাঙ্গাল ইনফেকশন, আচ্ছা, সেটাও কিন্তু আমাদের সামান্য আমাদের জ্বর, সর্দি, কাশি এই ধরনের জিনিস করতে পারে। এবং এই ধরনের মাইক্রোবসগুলি যখন আমাদের আক্রমণ করে সেগুলো আমাদের ঝামেলা করতে পারে। আমাদের দেশের প্রবলেমটা হলো আমাদের দেশের পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্ট। আচ্ছা স্যার, আমাদের দর্শক ফোনটা নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, শিওর। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার কবির বলছিলাম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি বলুন। আমার বাচ্চার বয়স 6 বছরের মতো। জি। ওর আগে ঠান্ডা ছিল, 3 বছর হয় ঠান্ডা এখন লাস্ট করেছিলাম তখন। দর্শক, আপনার ফোনের কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে, একটু ফোনটা ঠিক করে নেবেন কি? আরেকবার বলবেন প্রশ্নটি। আমার বাচ্চার বয়স 6 মাস। ওকে, 6 বছর, সরি। আচ্ছা, হ্যাঁ, তো ওর ওই ঠান্ডা আর সর্দির সমস্যা ছিল। আমরা মাঝে মাঝে ডাক্তার দেখাইতাম, তারপরে অ্যান্টিবায়োটিক খেত, ভালো হয়ে যেত। কিন্তু লাস্টে যখন একজন শিশু ডাক্তার পেলাম, ও ছিল 3 মাসের মতো, আবার আর এর মধ্যে ওর ওই যে আভা স্প্রে দিয়েছিল। তো আমরা টোফেন আর ইয়েটা শেষ করে ফেলেছি 3 মাস, টোফেন আর মোনাস 3 মাস খাওয়ানোর পরে আর দেই নাই। কিন্তু অ্যাভা স্প্রেটা না দিয়ে ওর আবার ঠান্ডাটা ব্যাক করতে। আচ্ছা, তো সেই জন্য এখন আমি আরো 6 মাসের মতো অ্যাভা স্প্রেটা চালাই, কিন্তু অ্যাভা স্প্রেটা চালাবো আর একটু ডাক্তার বসতেও না, এই জন্য একটু সাজেশন চাচ্ছিলাম আর। আচ্ছা, গুড। আমি আসলে ওনার প্রশ্নটা হয়ে গেছে, আমি শুনেছি। উনি অ্যাভা স্প্রে প্রায় 6 মাসের মতো দিচ্ছিল। অ্যাভা স্প্রে হলো একটা স্টেরয়েড সহ একটা স্প্রে, 6 বছরের বাচ্চাদের উপরে অ্যাভা স্প্রে দেয়া যায়। আর আরেকটা হলো যে ওনার যেটা হচ্ছে যে তিনি 3 মাস টোফেন এবং ইয়ে খাইয়েছে, কি বলে যে মন্টেলুকাস। টোফেন মানে কিটোটিফেন, দ্যাটস ফাইন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি বারবার বলছি, সেটা হলো যে অ্যাভা স্প্রে ইজ ফাইন। এটা হলো একটা প্রোফাইল্যাকটিক ফ্লুটিকাসন, যেখানে একটা প্রোফাইল্যাকটিক একটা এই নাকটাকে ক্লিন করার জন্য একটা কি বলে যে নেজাল স্প্রে। তো এখন আপনি নেজাল স্প্রেটা আপনি ব্যবহার করতে পারেন আবারও, কিন্তু এখন এই মুহূর্তে আপনার কিটোটিফেন যেটা টোফেন কিংবা আপনি যেটা খাইয়েছেন মন্টেলুকাস, সেই দুটো জিনিস কিন্তু এই মুহূর্তে, যেহেতু আপনার বাচ্চার আবার এই ঠান্ডা, সর্দি, কাশি এবং একটু শ্বাসকষ্ট,
এগুলো এসছে, এগুলো কিন্তু খুব ভালো কাজ করবে না। এখন আপনার এগুলি সবকিছু বাদ দিয়ে আপনি অ্যাভার স্প্রেটা কন্টিনিউ করতে পারেন। এগুলি সবকিছু বাদ দিয়ে আপনার একটা প্রপার, যে ডাক্তার সাহেব আপনার বাচ্চাকে চিকিৎসা করেছে সে যদি না থাকে, আরেকজন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বাচ্চার বুকটাকে ভালো করে চেক করে কোথাও কোনো ইনফেকশন আছে কিনা, বা ইনফেকশন, সাসপেক্টেড ইনফেকশন বুকেও থাকতে পারে, গলায়ও থাকতে পারে। 6 বছরের বাচ্চার ভিতরে অ্যাডিনয়েডস বড় থাকতে পারে, হ্যাঁ, সেটাকে হয়তো একটা এক্সরে নেজোফ্যারিংস করতে হবে, লেটারাল ভিউ করে দেখতে হবে যে অ্যাডিনয়েডসটা বড় কিনা, কিংবা নাকের পলিপগুলি বড় কিনা। এসব সবকিছু মিলিয়ে অ্যাসেস করে আপনার বাচ্চাকে একটা ট্রিটমেন্ট দিয়ে বাচ্চাকে ক্লিন করতে হবে প্রথম, করে স্টেবল করে তারপর আপনি আপনার যেতে হবে যে মন্টেলুকাস আবার কিন্তু শুরু করতে হবে। আমরা মন্টেলুকাস আর কিটোটিফেন এই দুটো আমরা কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি, শুধু 3 মাস কিন্তু এটা না। তো আমরা এটা কন্টিনিউ যদি করি, এটা পরে করব, কিন্তু আগে আমাদের এই ইনফেকশন যদি থাকে সেটাকে আমাদের সরাতে হবে, কিংবা স্পাজম কেন হচ্ছে তার জন্য যদি আমাদের ব্রঙ্কোডাইলেটর দরকার হয়, যেমন সালবিউটামল কিংবা লেভোসালবিউটামল, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। আর ইনফেকশন থাকলে একটা অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করলে সেটা আমাদের ব্যবহার করতে হবে, করে ওকে ভালো করে তারপরে আমরা অন্য জিনিসে চলে যাব। সেটাই। এখন যে ইনফেকশনটা আছে ওটাকে কন্ট্রোল করে তারপরে একটা লং টার্ম যে মানে যে বাচ্চা যাতে ভালো থাকে সেই যে প্রিভেন্টিভ একটা থাকে, বিশেষ করে এই শীতের সময়। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আচ্ছা দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই উত্তর বাড্ডা থেকে বলছি, মোহাম্মদ মঈনুদ্দিন শেখ। জি, প্রশ্নটি বলুন। আমার ছেলের বয়স 10 বছর পার হয়েছে। জি। তো 10 বছর পার হয়েছে, আপনি সহযোগী অধ্যাপক ওনারা ওষুধ দিতে দেওয়ার পর অনেক ওষুধ খাওয়ানোর পরে লাস্টে বললো যে অনেক এক্সরে ব্লাড টেস্ট করছি, সব ওষুধে খাওয়ানো হয়েছে, তারপরেও ঠান্ডা কাশি আর আর কাশিতে নালা, আর তারপর আপনার বললো যে ডাক্তার একটা তারপর সিটি স্ক্যান করার পরে বললো যে আস্তিতে অ্যালার্জি, যে এখন অ্যালার্জি, এখন কি করা যায়, আমাকে একটা ভালো উপদেশ দিলে খুশি হব। আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে। আপনার সিটি স্ক্যানটা কোথাকার? বুকের সিটি স্ক্যান করেছে? জি, বুক গলা দুটাই। আপনার বাসায় কি কোনো কারো কি করোনা বা এই ধরনের কিছু হয়েছে বা আশেপাশে? জি না, বা জ্বর সর্দি কাশি হয়নি আর কি? এটা আগে ওর আপনার প্রাইভেট হয়েছিল না, হ্যাঁ, 1-1.5 বছর আগে প্রাইভেট হয়েছিল, প্রাইভেটে কোর্স খাওয়ানো হয়েছে, তারপরে ঠান্ডাটা কম ছিল, এখন একটু চলাফেরা করলে শ্বাস প্রশ্বাস হয়, আর আপনার কাশির সাথে নালা পড়ে আর গলা চুলকায়। এরপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি বললো সিটি স্ক্যান করতে, তারপর সিটি স্ক্যান করার পরে উনি বললো যে আমরা রিপোর্ট দেখানোর পর ডাক্তার সাহেব কি বললো যে সিটি স্ক্যানে শুধু অ্যালার্জি ধরা পড়েছে, আর কিছু ধরা পড়েনি? আর কিছু বলে নাই। আচ্ছা আচ্ছা, গুড। আমি তাহলে আপনার প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি এখন। ধন্যবাদ দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কথা বলতে পারি আর কি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার যেটা আপনার অ্যালার্জি, সেটা হলো যে, এবং ডাক্তার সাহেব যিনি দেখেছেন তিনি হয়তো পিডিয়াট্রিশিয়ান বা হয়তো অ্যাডাল্ট ফিজিশিয়ানও হতে পারে। তো সিটি স্ক্যানটা উনি যেটার জন্য করেছেন, আমার মনে হয় যে তিনি একটু সাসপেক্ট করেছেন যে তার করোনা হতে পারে কিনা। আমরা সিটি স্ক্যানটা সাধারণত করোনায় লাংয়ের ড্যামেজগুলি আমরা দেখার জন্য আমরা করি, এবং সেটা খুব সহসাই করি না আর কি, আর একটুখানি সময় নিয়ে আমরা করি। তো যাই হোক, এটা করে ফেলেছেন, এটা ভালো, খারাপ না। তো এখন আমরা যেটা করতে চাই সেটা হলো যে ওর একটা প্রপার ট্রিটমেন্টের জন্য 10 বছরের বাচ্চা কিন্তু একজন পিডিয়াট্রিশিয়ান, মানে একজন শিশু রোগ বিশেষজ্ঞ, তিনিই দেখবেন। আপনার বাড্ডাতে প্রচুর শিশু বিশেষজ্ঞ আছে, এবং এই প্রচুর শিশু বিশেষজ্ঞের মধ্যে আপনার যাকে ভালো লাগে তাকে একজন যদি বেছে নিয়ে আপনি তার কাছে নিয়ে যান, সে আপনার সব রিপোর্ট দেখে একটা প্রপার ট্রিটমেন্ট আপনাকে দেবে,
এবং তারপরে যদি মনে হয় যে এটা অ্যালার্জি থেকে, তাহলে একটা দীর্ঘমেয়াদী মন্টালুকাস আপনার বাচ্চাকে যদি দেয়া যায়, অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট সাথে যদি আপনার কি বলে যে ফ্লুটিক্যাসন ইনহেলার বা এই ধরনের কিছু যদি দেয়া যায়, বা আপনার বাচ্চার যদি একটু হাঁপানির ভাব থাকে, চাইল্ডহুড অ্যাজমা, সেটাও সে ডায়াগনোসিস করবে, করে আপনার বাচ্চাকে একটা দীর্ঘমেয়াদী ভালো চিকিৎসা আপনাকে দিয়ে দেবে। এবং আমার মনে হয় যে এটা আপনার জন্য খুব ভালো। এবং আমি জানি না, আপনি হয়তো বা এমন হতে পারে যে আপনি একজন অ্যাডাল্ট ফিজিশিয়ানের কাছে গিয়েছেন, যিনি হয়তো ওই লাইনে চিন্তা কিন্তু করেছেন। ওনার বাচ্চা এমন কোনো সমস্যা নেই, একটু ভালো চিকিৎসা পেলে সব ঠিক পরীক্ষা হয়ে নিরীক্ষা যাবে। ঠিক হয়ে যাবে, এত একদম ভয় ঠিক, পাওয়ার কিছু নেই। যেহেতু একদম। অ্যালার্জি বলছেন, না, তা আমরা আশা করছি অ্যালার্জি আমাদের সবারই সবারই তো মোটামুটি কিছু না আছে, কিছু জাস্ট ওটা থাকে। কন্ট্রোলে নিয়ে আসার একটা Right, বিষয়। right. স্যার, আমরা আরো কিছু কথা বলবো একটা বিরতির পর এসে। ওকে, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি এ সময় শিশুদের ঠান্ডা কাশি এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিয়াজ মোবারক। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, যেসব বাচ্চাদের যদি চাইল্ডহুড অ্যাজমা থাকে বা অ্যালার্জি সমস্যা থাকে, তাদের কি সেই অ্যাজমা, আপনি বলেছেন অনেকের ক্ষেত্রে কন্টিনিউ করে যায়, একটাকে মানে একটা পার্সেন্টেজ দেখা চাইল্ডহুড অ্যাজমাটাকে বড়দের ক্ষেত্রে বড় হওয়ার পরও তার অ্যাজমাটা থেকে যায়, সেক্ষেত্রে কি এটা আমরা কোনোভাবে ছোটবেলায় কি কন্ট্রোল করা সম্ভব নাকি, যে বড়বেলায় হবে না, সেটা কি সম্ভব কিনা, নাকি এটা অটোমেটিক ইমিউন সিস্টেমের কারণেই হচ্ছে, একটু বলবেন? ইট ইজ ডিফিকাল্ট, কারণ Okay. এটা আসলে এটা সম্পর্কে আমরা খুব বেশি, আমরা শুধু কন্ট্রোলটাই বলতে পারি যে নিয়ন্ত্রণ করে যেতে হবে, জি। কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদী এবং রয়ে যায়, এবং অনেকে স্কিনের প্রবলেমও রয়ে যায় এই অ্যাটোপি থেকে আর কি। হ্যাঁ, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস যেগুলি আছে, সেগুলিও কিন্তু এর সাথে রিলেটেড থাকে, এবং সেগুলির সাথে অনেক কিছুই অনেক সময় রিলেশনস হয় আর কি, অনেক অর্গানের সাথেও রিলেটেড হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, ছোটবেলা থেকে তাকে একটা ভালো চিকিৎসা করে, ভালো অ্যাডভাইস করে। স্যার, দর্শক আছেন একজন। আচ্ছা, শিওর। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নিশা ইসলামগেট থেকে বলতেছিলাম। জি, প্রশ্নটি বলুন। আমি 10ম শ্রেণীতে পড়ি। জি। দীর্ঘ 2 মাস ধরে আমার মানে শুধু শুকনো কাশি, জ্বর, ঠান্ডা কিচ্ছু নাই, শুধু শুকনো কাশি। আমি বিভিন্ন ডক্টর গিয়েছিলাম, কিন্তু মানে দুইটা, একটা হচ্ছে সেটাও। দর্শক, কিন্তু আপনার তাও কথাটা আবার- ভেঙে যাচ্ছে, আপনি কি আরেকবার বলবেন কি ওষুধ খাচ্ছেন? আমি ওরসেপ খাচ্ছি। অরসেফ, আচ্ছা। আর তো হচ্ছে যে আমি ডিমেক্সও খেয়েছিলাম, জিম্যাক্সও খাচ্ছেন, আচ্ছা। কিন্তু তাও আমার ঠান্ডা কমছে না। স্টিল নাও আমি খাচ্ছি, আবার এখন মনে হচ্ছে বুকে কফ জমে আছে। আচ্ছা, আমি তুমি করেই বলছি তোমাকে, তুমি 10ম শ্রেণীর ছাত্রী, আর সেটা হচ্ছে যে তোমার ফ্রাস্ট্রেশনটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ওরসেপ খেয়েছো, জিম্যাক্স খেয়েছো, এই দুটোই কিন্তু অ্যান্টিবায়োটিক। জি। তো যেটা হচ্ছে সেটা হলো যে অ্যান্টিবায়োটিক কিন্তু ইটসেলফ কিন্তু তোমার এই শুকনো কাশির জন্য দায়ী হতে পারে, কারণ অ্যান্টিবায়োটিক ও কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক অ্যালার্জি থাকে কিছু, সেগুলো থেকে আর কি। তোমার কাশিটা দেখে আমার মনে হচ্ছে এটা বুকে কফ জমেনি। মানুষের মনে হয় অনেক সময় যে আমার বুকে কাফ জমে গেছে, আসলে কিন্তু সেটা না, এটা হলো যে অ্যালার্জি। আমি কিছু বাচ্চাকে দেখেছি যে তারা দীর্ঘদিন এই শুকনো কাশি নিয়ে ভুগেছে এবং বড় হয়েও ভুগেছে। তোমার একজন প্রপার ডাক্তার দেখানো উচিত, প্রপার, যদি পারো যে অ্যালার্জিতে যার একটা এক্সপেরিয়েন্স আছে, এই ধরনের একজন ডাক্তারের সাথে যদি তুমি পরামর্শ নাও, সে তোমাকে যেটা করবে যে অ্যালার্জিটাকে কিভাবে ভালোভাবে কন্ট্রোল করা যায়, যদি প্রয়োজন হয় স্বল্পক্ষণিক তোমার যদি স্টেরয়েড যদি দিতে হয়, সেটা দিয়েও যদি তোমার এটাকে কন্ট্রোলে আনা যায়, এনে তারপরে তোমাকে একটা দীর্ঘমেয়াদী মন্টেলুকাস কিংবা কিটোটিফেন হোয়াটএভার ইট ইজ, মন্টেলুকাসটাই আজকাল খুব বেশি ব্যবহৃত হয়। আর আজকাল আরও কিছু ড্রাগ বেরিয়েছে, সেগুলি নতুন ড্রাগ,
সেই ড্রাগগুলি ও অনেকে ইউজ করে, অ্যালার্জি স্পেশালিস্টরা এবং রেসপিরেটরি স্পেশালিস্টরা, তারা সেই জিনিসটা তোমাকে দেবে। এবং আমার মনে হয় তোমার খুব বেশি রকম, যেহেতু তুমি সেফেক্সিম এবং অ্যাজিথ্রোমাইসিন দুটোই খেয়েছো, আমার মনে হয় খুব বেশি অ্যান্টিবায়োটিক খেলে তোমার খুব বেশি লাভ হবে না। তুমি কোনো ফ্রাস্ট্রেটেড না হয়ে একজন ভালো চিকিৎসক, যদি মনে করো যে একজন ভালো পিডিয়াট্রিশিয়ান তোমার কনফিডেন্স গ্রো করতে পারবে, তার কাছেও যেতে পারো, অথবা একজন অ্যালার্জি স্পেশালিস্ট অথবা রেসপিরেটরি বিশেষজ্ঞ, বক্ষব্যাধি বিশেষজ্ঞের ওনার কাছে গেলে কাজ হবে, কাজ হবে। তাহলে একজন অ্যালার্জি বিশেষজ্ঞ অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ অথবা একজন শিশু মেডিসিন, ওনাদের কাছে গেলেও মনে হয় প্রপার এটা ডিপেন্ড করে যে ভালো এটাকে বোঝে বা ভালোভাবে ওকে, এবং ওর জন্য কাউন্সেলিংটাও প্রয়োজন। হ্যাঁ, 2 মাস ধরে কাশি কিন্তু অনেক কঠিন একটা বিষয়, দেখা যাবে হয়তোবা রাতে কাশিটা বেড়ে যায়, এবং হয়তো টিবি স্ক্রিনিং করাও দরকার হতে পারে। হ্যাঁ, যক্ষা স্ক্রিনিং। কিন্তু বলো জ্বর টর কিছু নেই, সেক্ষেত্রে মনে হয় আমরা তবু এটা বুঝতে পারবে যে সবকিছু মিলে একজন বিশেষজ্ঞের কাছে গেলে হয়তো ভালো চিকিৎসাটা পাবে। স্যার, আমরা ছিলাম যে চাইল্ডহুড অ্যাজমাটা আপনি বলছেন যে সেক্ষেত্রে আমাদের বড় হওয়ার পর অ্যাজমাটা কন্টিনিউ করার জন্য তাকে চিকিৎসা নিতে হবে, কিন্তু কিন্তু তাকে প্রিভেনশন আমরা প্রিভেন্ট করতে পারি, কিন্তু বড় হয়ে যে অ্যাজমা সেটা আসলে এখন ওরকম করে কিছু বের হয়নি যে চাইল্ডহুড অ্যাজমাটা এই ওষুধটা খেলে বা এই ট্রিটমেন্টটা পেলে বড় হয়ে থাকবে না, এখন ওরকম করে আসেনি এখন পর্যন্ত। না, সেটা আমরা চেষ্টা করতে পারি আমরা, এবং তাতে করে বেশিরভাগ বাচ্চাই কিন্তু ঠিক হয়ে যায়। কিছু বাচ্চাদের কিন্তু বড় হয়ে থেকে যায়, একটা পার্সেন্টেজ অফ বাচ্চা, এবং কেন থেকে যায় এই নিয়ে কিন্তু গবেষণা এখনো সারা পৃথিবীতে চলছে, এবং সেই ধরনের বাচ্চাদেরকে নিয়েও কিন্তু তাদের সব কি বলে যে ইমিউনোলজিক্যাল হিস্ট্রি এবং ইমিউনোলজি, বডির ইমিউনোলজিক্যাল স্ট্রাকচার, সেগুলি নিয়েও কিন্তু স্টাডি চলছে, এবং সেটা অনেক যুগ ধরেই চলছে, এবং একটা সময় হয়তো আমরা সেটারও অ্যান্সার পেয়ে যাব। কিন্তু এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা পার্সেন্টেজ অফ শিশু যাদের চাইল্ডহুড অ্যাজমা থাকে বা চাইল্ডহুড অ্যাটপি থাকে, তারা কিন্তু বড় হলে তাদের প্রপার অ্যাজমা ডেভেলপ করে, এবং সেটা খুবই কম, পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না। স্যার, আমার অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি খুব সংক্ষেপে বলবেন, অলরেডি অনেকবার বলে ফেলেছেন যে এই সময়টা শিশুদের কিন্তু ঠান্ডা কাশির পরিমাণটা বেড়ে যায়, এমনিতে করোনা একটা ওয়েভ আছে, সাথে এই যে ওয়েদারের কারণে একটা ঠান্ডা কাশি হচ্ছে, এই সময় কি করা উচিত বাচ্চার বাবা মাদের? আসলে বাচ্চার বাবা মাদের এখন নাম্বার 1 যেটা করতে হবে সেটা হলো যে তাদের যাতে নর্মালি এই যে বাতাসের মধ্যে তো অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেগুলো থেকে একটু দূরে রাখতে হবে। ক্রাউডেড প্লেসে যাতে, মানে জনবহুল জায়গায় যাতে কোনো অনুষ্ঠান কিংবা কোনো মার্কেট, এসব জায়গায় বাচ্চাদের যাতে নিয়ে না যায়। সুতির কাপড় পরাতে হবে বাচ্চাদেরকে একটু ড্রাই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং পুষ্টিকর খাবার মাদেরকেও খেতে হবে এবং পুষ্টিকর খাবার বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। এটা হলো সংক্ষিপ্ত একটা অ্যাডভাইস আর কি। আর দীর্ঘমেয়াদী কাউন্সেলিং করাটার জন্য কিন্তু দীর্ঘ সময় দরকার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ আমরা এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।